সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ফখরুল আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, রাজউক উত্তর মডেল কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী। উক্ত বিষয়ের অষ্টম অধ্যায় খাজনা, যার প্রতিশব্দ হচ্ছে রেন্ট। এই অধ্যায়ের ইতিমধ্যে আমরা একটা লেকচার শুনেছ বা দেখেছ তোমরা। আজকে তার দ্বিতীয় লেকচার। আজকে পাঠ শিরোনাম হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব। আজকে পাঠ শেষে তোমরা জানতে পারবে খাজনা সম্পর্কে রিকার্ডো কি বলেছেন এবং তার এই বক্তব্য আমরা তত্ত্ব আকারে বিশ্লেষণ করতে পারব, গাণিতিক এবং চিত্রভিত্তিক উপস্থাপন করতে পারব। ডেভিড রিকার্ডো তার বিখ্যাত গ্রন্থ দি প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন, এই গ্রন্থে খাজনা সম্পর্কে যে মতামত প্রদান করেন তা হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব বা রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট নামে অভিহিত বা পরিচিত। তিনি তার এই বইয়ে লিখেন, রেন্ট ইজ দ্য পোর্শন অফ দ্য প্রডিউস of the earth which is paid to the landlord for the use of the original and indestructible powers of the soil। অর্থাৎ খাজনা হচ্ছে উৎপাদনের ওই অংশ যা জমির আদি ও অবিনশ্বর ক্ষমতা ব্যবহারের জন্য জমির মালিককে প্রদান করা হয়। অর্থাৎ খাজনা জমির মালিক জমির ব্যবহারের জন্য, তার জমির আদি অবিনশ্বর ক্ষমতার জন্য জমির মালিক যা পায় তাই হচ্ছে খাজনা। রিকার্ডোর খাজনা তত্ত্বের মূল কথা থেকে আমরা এবার জানি যে কি বলেছেন তিনি। তার এই বিশ্লেষণে আমরা যাই আস্তে আস্তে। রিকার্ডো মনে করেন খাজনা হলো উৎপাদকের উদ্ধৃত, অর্থাৎ উৎপাদনকারী উৎপাদন যা করে তার ব্যয় থেকে যে অতিরিক্ত আয় পায় তাই হচ্ছে তার উদ্ধৃত, তাকে সারপ্লাস বলা হয়, প্রোডাকশন সারপ্লাস। জমির উর্বরতার পার্থক্যের কারণে সেই উদ্ধৃত আয় বা খাজনা দেখা দেয়। অর্থাৎ জমি কোথাও উর্বর কোথাও অনুর্বর, যেখানে উর্বর জমি সেখানে উৎপাদন বেশি হয় তাই অধিক আয় হয়, আর ব্যয়ের তুলনায় আয় বেশি হলেই উদ্ধৃতির সৃষ্টি হবে। একই দৃষ্টিকোণ থেকে খাজনাকে পার্থক্যজনিত আয় বলা হয়। বিভিন্ন জমির মধ্যে উর্বরতার পার্থক্য আছে, কোনো জমি বেশি উর্বর এবং কোনটি কম উর্বর। প্রথমে বেশি উর্বর জমি চাষের আওতায় আসে, তারপর ফসলের চাহিদা বাড়লে ক্রমেই অনুর্বর জমি চাষের আওতায় আনতে হয়। ডেভিড রিকার্ডোর মন্তব্য, তার তত্ত্বের মূল কথা। তিনি আরো বলেন যে জমি চাষ করার পর প্রাপ্ত ফসলের দাম দ্বারা কেবল চাষের খরচ নির্বাহ করা যায়, কিন্তু কোনো উদ্ধৃতি পাওয়া যায় না। সেই জমিকে প্রান্তিক জমি বলে। প্রান্তিক জমির খাজনা নেই, অর্থাৎ যে জমির উৎপাদন ব্যয় এবং উৎপাদিত পণ্য বিক্রি করে যা আয় হয় এই দুই একই, অর্থাৎ আয় ব্যয় সমান। যে জমির উৎপাদনের আয় ব্যয় সমান সেই জমিকে বলা হচ্ছে প্রান্তিক জমি। আর যেহেতু উদ্ধৃতি সৃষ্টি হয়নি তাই সেখানে খাজনা নেই, অর্থাৎ খাজনা শূন্য। প্রান্তিক জমির তুলনায় উর্বর জমিতে প্রাপ্ত অতিরিক্ত ফসলের যে আয় বা ফসল হলোই খাজনা, অর্থাৎ খরচের অতিরিক্ত আয় হচ্ছে খাজনা।
রিকার্ডো তত্ত্বের মূল বক্তব্য অনুসারে দুটি কারণে খাজনার উদ্ভব হয়। সেই দুটি কারণ কি কি এবার আমরা দেখি। এক হচ্ছে, যদি বিভিন্ন জমি সমজাতীয় হয়, অর্থাৎ গুণাগুণের দিক থেকে তারা যদি একই রকম হয়, তবে চাহিদার তুলনায় জমি স্বল্পতার কারণে খাজনা দেখা দেয়, সেটাকে আমরা বলবো স্কারসিটি রেন্ট, অর্থাৎ স্বল্পতাজনিত খাজনা সৃষ্টি হবে। দুই হচ্ছে, যখন গুণগত দিক থেকে বিভিন্ন জমি বিভিন্ন রকম হয়, তখন উর্বরতা ও অবস্থানগত দিক থেকে নিকৃষ্ট জমির তুলনায় উৎকৃষ্ট জমিতে তারতম্যমূলক খাজনা দেখা দেয়, সেটাকে বলা হবে ইংলিশে ডিফারেন্সিয়াল রেন্ট, অর্থাৎ পার্থক্যজনিত বা তারতম্যমূলক খাজনা। সেই তারতম্য কার মধ্যে? নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট জমিতে যে অধিক উর্বরতার কারণে অবস্থানগত দিক থেকে যে অধিক চাহিদা সম্পন্ন, তার খাজনার পরিমাণ বেশি হবে। এবার আমরা দেখি যে প্রকৃতি আমাদেরকে যে ভূমি বা জমি দান করেছে তার যোগান সীমিত, এবং এই যোগান যেহেতু সীমিত বা স্বল্পতা রয়েছে, দিন দিন জনসংখ্যা বাড়তেছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে ম্যালথাস বলেছেন যে জনসংখ্যা বাড়ে যেমিতিক হারে। যেহেতু ভূমির যোগান নির্দিষ্ট বা সীমিত, তাই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাহিদা বৃদ্ধি পায়। তাই স্বল্পতার কারণেই জমির চাহিদা বৃদ্ধির কারণে দাম বৃদ্ধি পায়, তাই অতিরিক্ত আয় বা খাজনা সৃষ্টি হয়। আবার এই জমিগুলো অবস্থানগত কারণে বিভিন্ন ধরনের উর্বরতার পার্থক্য হতে পারে। সাধারণত নদীর ধারের বা জল পথের পাশে যেই জমিগুলো, সেগুলো অধিক উর্বর থাকে। মাঠের মাঝখানে বা পাহাড়ের ঢালে যে জমিগুলো থাকে সেগুলো কম উর্বর থাকে। তাই উর্বরতা পার্থক্যের জন্য ফসল উৎপাদন ভিন্নতা দেখা দেয়। ফসল উৎপাদন যত কম হবে, খাজনা কম সৃষ্টি হবে, অর্থাৎ উদ্ধৃতি কম হবে, খাজনা কম দেখা দেবে। সেটা আমরা দেখে পাই ডিফারেন্সিয়াল রেন্ট। সেখানে দেখি যে বিভিন্ন জমি যদি একই জমি আয়তনের হয়, বাট উৎপাদন এক এক জমিতে এক এক রকম দেখা যাচ্ছে। কোথাও অধিক উৎপাদন, কোথাও কম উৎপাদন, কোথাও আরও কম উৎপাদন। অবস্থানগত কারণে ফসল জ্বলে যাচ্ছে, অবস্থানগত কারণে অধিক ফসল উৎপাদন হচ্ছে। স্বাভাবিক কারণে যেখানে আয় ব্যয় সমান সেটাকে আমরা প্রান্তিক জমি বলি, আর যেখানে ফসল উৎপাদন অধিক হয় সেখানে আয় বেশি, অর্থাৎ খাজনার পরিমাণ বেশি হয়। এটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল রেন্ট। রিকার্ডো খাজনা তত্ত্বের অনুমিতিগুলো এবার আমরা দেখি। যে অনুমিত শর্তের উপর ভিত্তি করে এই তত্ত্বটি উপস্থাপন করা হয়েছে। সমগ্র সমাজের প্রেক্ষিতে বিবেচিত জমির যোগান সীমিত। আমরা ইতিমধ্যে বলেছি যে যোগান সীমাবদ্ধ। জমি যেহেতু প্রকৃতি প্রদত্ত, তাই তার যোগান মূল্য নেই। প্রকৃতি আমাদেরকে ভূমি অবাধে দান করেছে। জমির দাম বাড়লেও যোগান বৃদ্ধির সুযোগ নেই। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর আছে। জমির উৎপাদন ক্ষমতা তথা উর্বরতা পার্থক্যের কারণে খাজনার উৎপত্তি হয়। অর্থাৎ একটু আগেই বলেছি আমরা যে অধিক উর্বর জমিতে অধিক উৎপাদন হয়, কম উর্বর জমিতে কম উৎপাদন হয়। এই অনুমিতিগুলো এই রিকার্ডো তত্ত্বের ভিত্তি বলা যায়। এবং জমির মৌলিক ও বিনশ্বর ক্ষমতা আছে। রিকার্ডো বলেছেন যে জমির নিজস্ব কিছু ক্ষমতা রয়েছে, যার কারণেই তার উৎপাদন কম বেশি হতে পারে। এবার আমরা লক্ষ্য করি ভিডিওটি যে একই মাঠে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হচ্ছে। কোথাও ধান বেশি এবং কোথাও ধান পরিমাণ কম, অর্থাৎ শীষের মধ্যে ধানের পরিমাণ কোথাও বেশি কোথাও কম। এই কারণ হচ্ছে উর্বরতা পার্থক্য হতে পারে এবং বিভিন্ন অবস্থানগত কারণও হতে পারে। রিকার্ডো খাজনা তত্ত্বের উদাহরণ ভিত্তিক বিশ্লেষণ। এবার আমরা একটা তালিকা লক্ষ্য করি সবাই।
রিকার্ডো তত্ত্ব অনুযায়ী আমরা বলবো জমি শ্রেণী হচ্ছে 3 ধরনের। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর জমি। প্রথম শ্রেণীর জমির উৎপাদনের পরিমাণ ধরে নিলাম 15 কুইন্টাল, দ্বিতীয় শ্রেণীর জমিতে 10 কুইন্টাল, তৃতীয় শ্রেণীর জমিতে 5 কুইন্টাল। বাজার দাম নির্দিষ্ট, সেখানে প্রতি কুইন্টাল মূল্য ধরে নেওয়া হলো 400 টাকা করে, এবং প্রতিটি জমিতে উৎপাদন ব্যয় সমান, কারণ জমির আয়তন সমান, উৎপাদন ব্যয় সমান, সেখানে ধরা হলো যে 2000 টাকা করে প্রতিটি জমিতে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর জমিতে ব্যয়ের পরিমাণ 2000 টাকা করে। এই তালিকাটি তোমাদের দেয়া থাকলে তোমরা আয় নির্ণয় করবে কীভাবে? তোমরা ইতিমধ্যে জানো দাম ইন্টু উৎপাদনের পরিমাণ, বা উৎপাদনের পরিমাণ ইন্টু দাম গুণ করলে আমরা মোট আয় পাই। আর খাজনা পাবো কীভাবে? মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে খাজনা বা উদ্ধৃতির সৃষ্টি হবে, সেটা আমরা এভাবে নির্ণয় করতে পারি। এরকম তালিকা পরীক্ষা দেওয়া থাকলে তোমরা অবশ্যই পারবে। এবার দেখে নিই আমরা ফলাফল কি দাঁড়ায়। লক্ষ্য করো যে প্রথম শ্রেণীর জমিতে 15 কুইন্টাল ধান উৎপাদন হলো, তার বাজার মূল্য 400 দিয়ে গুণ করলে আমরা মোট আয় পেলাম 6000 টাকা। ফলে এখানে উদ্ধৃত কত সৃষ্টি হবে? 6000 থেকে 2000 বাদ দিলে 4000 টাকা, খাজনা পরিমাণ হলো 4000 টাকা। দ্বিতীয় শ্রেণীর জমিতে 10 কুইন্টাল উৎপাদন হলো, সেখানে বাজার মূল্য 400 দিয়ে গুণ করে আমরা পেলাম কত? মোট আয় 4000 টাকা। ব্যয় বাদ দিলে উদ্ধৃত কত? 2000 টাকা, তাহলে খাজনা হলো 2000 টাকা। তৃতীয় শ্রেণীর জমিতে আয় পরিমাণ দাঁড়ায় 5 কুইন্টাল ইন্টু 400 সমান 2000 টাকা। আয় 2000 টাকা, ব্যয়ও 2000 টাকা, আয় ব্যয় সমান 0। এটাকে আবার প্রান্তিক জমিও বলা হয়, খাজনাবিহীন জমিও বলা হয়। তোমরা মনোযোগ সহকারে তালিকাটি লক্ষ্য করো, এবং এই মোট আয় কীভাবে আমরা নির্ণয় করলাম সেটা দেখতে পেলাম। সেখান থেকে ব্যয় বাদ দিয়ে আমরা মোট খাজনা পরিমাণ নির্ণয় করলাম। রিকার্ডো খাজনা তত্ত্বের চিত্রভিত্তিক বিশ্লেষণ এবার আমরা করব। লম্ব অক্ষে মোট আয় ব্যয় এবং ভূমি অক্ষে 3 শ্রেণীর জমি উপস্থাপন করা হলো। প্রথম শ্রেণীর জমির আয় হচ্ছে 6000 টাকা, দ্বিতীয় শ্রেণীর আয় হলো 4000, তৃতীয় শ্রেণীর আয় হলো 2000 টাকা। এবার প্রতি ক্ষেত্রে আমরা দেখলাম ব্যয় কত? 2000 টাকা করে। তাহলে প্রথম শ্রেণীর জমির খাজনা কত দাঁড়ালো? সেখানে দেখা যাচ্ছে 4000, দ্বিতীয় শ্রেণীর খাজনা হলো 2000, আর তৃতীয় শ্রেণীর খাজনা হলো 0। সেখানে 3টা কালার দিয়ে আমরা উপস্থাপন করেছি। চিত্রটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো। আয়, ব্যয়, খাজনা। এবার এই চিত্রটা তোমাদের বইয়ে এইভাবে উপস্থাপন করা হয়েছে, আয়তাকারে বা ভারচিত্র বা আয়তলেখা আকারে। সেখানে মোট আয় 6000, সেখান থেকে 2000 বাদ দিয়ে 4000 চিহ্নিত করা হচ্ছে খাজনা প্রথম শ্রেণীর জমিতে। দ্বিতীয় শ্রেণীর জমিতে মোট আয় 4000, সেখান থেকে 2000 ব্যয় বাদ দিয়ে 2000 খাজনা নির্দেশ করা হয়েছে। তৃতীয় শ্রেণীর জমিতে আয় ব্যয় সমান, অর্থাৎ খাজনা 0। এটাকে আবার তোমরা বিন্দু দিয়ে উপস্থাপন করতে পারবে বা বিশ্লেষণ করতে পারবে। আয়তক্ষেত্রিক বিশ্লেষণটা প্রত্যেকটা কর্নারে যদি তুমি বিন্দু বসাও, এ বি সি ডি ই এফ এইভাবে বসিয়ে তোমরা আয় ব্যয় নির্ণয় করতে পারবে। মোট আয় থেকে ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকবে সেখান থেকে আমরা বলবো খাজনা সৃষ্টি হবে। রিকার্ডো খাজনা তত্ত্বের উদাহরণভিত্তিক বিশ্লেষণের যেভাবে আমরা নির্ণয় করলাম যে প্রথম শ্রেণীর জমি কীভাবে আমরা বলেছি যে প্রথম শ্রেণীর জমি 6000 টাকা আয় থেকে 2000 টাকা বিয়োগ করে আমরা 4000 টাকা পেয়েছি, অর্থাৎ বিয়োগটা দেখিয়ে দিলাম আমরা। এবার দ্বিতীয় শ্রেণীর জমিতে 4000 থেকে 2000 বিয়োগ করে আমরা পাবো কত? 2000 টাকা খাজনা। তৃতীয় শ্রেণীর জমিতে 2000 থেকে 2000, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা পেলাম কত? 0। এখানে আয় ব্যয় সমান, অর্থাৎ 0, অর্থাৎ খাজনাবিহীন জমি তৃতীয় শ্রেণীর জমি বা প্রান্তিক জমি। উৎকৃষ্ট জমি হচ্ছে প্রথম শ্রেণীর জমি, মধ্যম শ্রেণীর জমি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি। এভাবে তোমরা
গাণিতিকভাবে বিশ্লেষণ করতে পারবে এবং চিত্রভিত্তিক বিশ্লেষণ করতে পারবে। রিকার্ডো খাজনা তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলো কি দাঁড়ালে এবার আমরা দেখি। রিকার্ডো বলছেন খাজনাকে পার্থক্যজনিত আয় বলা হয়। জমির মধ্যে কোনো জমি উর্বর, কোনো জমি অনুর্বর। প্রথমে উর্বর জমি চাষের আওতায় আসে, তারপর ফসলের চাহিদা বাড়লে ক্রমেই অনুর্বর জমি চাষের আওতায় আনতে হয়। যে জমি চাষ করার পর প্রাপ্ত ফসলের দাম দ্বারা কোনো উদ্ধৃত পাওয়া যায় না, কেবল খরচ নির্বাহ করা যায়, সেই জমিকে বলা হয় প্রান্তিক জমি। আর প্রান্তিক জমি খাজনাবিহীন জমি। প্রান্তিক জমির তুলনায় উর্বর জমিতে প্রাপ্ত অতিরিক্ত ফসলই হল খাজনা। প্রথম বৈশিষ্ট্য। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা দেখি কি আছে। জমি আদি ও বিনশ্বর গুণের জন্য খাজনা দেয়। রিকার্ডো মনে করেন প্রকৃতি প্রদত্ত ক্ষমতার কারণে জমি থেকে ফসল পাওয়া যায়, অর্থাৎ জমিতে যে নিজস্ব ক্ষমতা আছে তার কারণে আমরা ফসল পাই। সেই ফসলের অংশ যা জমির মালিককে দেওয়া হয় তা হলো জমির খাজনা। তৃতীয়টি হল প্রকৃতি অকৃপণভাবে অর্থাৎ অসীম রূপে জমির যোগান দেয়নি। তাই রিকার্ডো মনে করেন উৎকৃষ্ট জমি যোগান অসীম নয় বলে খাজনার উদ্ভব হয়, অর্থাৎ উৎকৃষ্ট জমি অ্যাভেলেবেল না, তাই খাজনা উদ্ভব হয়। রিকার্ডো মতে প্রকৃতির কৃপণতাই খাজনার জন্য দায়ী। যদি অ্যাভেলেবেল হতো তাহলে খাজনা সৃষ্টি হতো না, বাট যেহেতু অ্যাভেলেবেল না সেহেতু খাজনা সৃষ্টি হবে। খাজনা এক ধরনের অনুপার্জিত আয়। তোমরা ইতিমধ্যে অনুপার্জিত আয় কি জেনেছ? অর্থাৎ নিজস্ব প্রচেষ্টা বা বিনিয়োগ ছাড়া যদি অতিরিক্ত আয় লাভ করা যায়, যেখানে জমির মালিককে কোনো শ্রম ব্যয় করতে হয় না, জমির মালিক বসে থেকে যে বাড়তি অর্থ পায় তাই প্রকৃত অবস্থায় অনুপার্জিত আয়। জমির উর্বরতা পার্থক্য এই কারণে রিকার্ডোর মতে, অর্থাৎ জমির আদি ও বিনশ্বর ক্ষমতার কারণে অতিরিক্ত আয় সৃষ্টি হয়, সেখানে জমির মালিকের তেমন কিছু করতে হয় না। তাই যেহেতু জমির মালিকের নিজস্ব কোনো প্রচেষ্টা বা বিনিয়োগ নেই, সেই কারণে যে অতিরিক্ত আয় পায় এটাকে অনুপার্জিত আয়ও বলা হয়। এবার দেখব আমরা এই তত্ত্বে অর্থাৎ রিকার্ডো খাজনা তত্ত্বের সমালোচনা কোন কোন দিক থেকে আমরা এটাকে বর্তমান প্রেক্ষাপটে এটাকে মেনে নেওয়া যায় না। অবিনশ্বর ক্ষমতা নেই। এই যে রিকার্ডো যে বলেছেন যে জমির আদি অবিনশ্বর ক্ষমতা রয়েছে, কিন্তু দেখা যায় বছরের পর বছর যখন ফসল উৎপাদন করা হয় তখন ক্রমেই উৎপাদন কমে আসে, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন হয়। আবার যদি ওই একই জমিতেই সেচ ও পানি সেচ অথবা আধুনিক কলা কৌশল ব্যবহার করা হয়, সেখান থেকে অধিক উৎপাদন আনা যায় বা বৃদ্ধি করা যায়। তাই অবিনশ্বর ক্ষমতা নেই বলে আধুনিক অর্থনীতিবিদরা এটা মতামত প্রদান করে। চাষ পদ্ধতি। রিকার্ডো বলেছে যে প্রথমে উর্বর জমি চাষ করা হয়, তারপরে অনুর্বর জমি চাষ করা হয়, চাষে আওতায় আনা হয়। কিন্তু একটা ফসল চাষ করতে গেলে দেখা যায় মাঠের সকল জমি চাষের আওতায় আনা হয়। কোনটা উর্বর কোনটা অনুর্বর দেখা হয় না, সকল জমিতেই চাষ করা হয়। পরবর্তীতে ফসল কি আসে সেটার উপর নির্ভর করে। তাই চাষ পদ্ধতি আলাদাভাবে এই তথ্যকে বিশ্লেষণ করা যায় না চাষ পদ্ধতির মাধ্যমে। খাজনাবিহীন জমির অস্তিত্ব নেই। রিকার্ডো যে বলেছেন খাজনাবিহীন জমি, এই ধরনের কোনো বাস্তবতা নেই, কারণ তৃতীয় শ্রেণীর জমিকে খাজনাবিহীন বলছেন, কিন্তু বাস্তবে কোথাও এই ধরনের জমির অস্তিত্ব নেই। কারণ সবাই চায় তার ফসলের বা ব্যয়ের অতিরিক্ত আয় করতে, কোনো না কোনোভাবেই সেইটা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করে এবং সেটা পায়। তাই সেখান থেকে অতিরিক্ত আয় হয়, অর্থাৎ খাজনাবিহীন নয়, সেখানেও খাজনা সৃষ্টি হতে পারে। জমির উর্বরতা পার্থক্যের জন্য খাজনা অযৌক্তিক, অর্থাৎ উর্বর হলেই খাজনা হবে, উর্বর না হলে খাজনা হবে না, এরকম কোনো যৌক্তিকতা আসে না। কারণ হচ্ছে যে বর্তমানে দেখা যায় সকল জমি চাষের আওতায় আনা হয়, সে অনুর্বর হোক আর উর্বর হোক,
পাহাড়ের ঢালেও চাষ হচ্ছে, সেখান থেকে অধিক উৎপাদন আসতেছে, আবার যেখানে সমতল ভূমি সেখানে কম উৎপাদন হচ্ছে। তাই যে উর্বরতা পার্থক্যের জন্যই খাজনা চুক্তি সৃষ্টি হবে তা কিন্তু না, এটা একটা অযৌক্তিক ধারণা। পৃথক তত্ত্বের নিষ্প্রয়োজন, কারণ এখন আধুনিক অর্থনীতিবিদ মনে করেন যে উৎপাদনের সকল উপকরণেরই আয় আছে, তাই আলাদাভাবে জমির জন্য যে আলাদা খাজনা তা না, সকল উপকরণের অতিরিক্ত আয়কে আমরা বলি খাজনা, আধুনিক অর্থনীতিবিদরা বলছেন। তাই জমির জন্য, জমির অতিরিক্ত আয়ের জন্য যে খাজনা সৃষ্টি হবে তা আলাদা তত্ত্বের প্রয়োজন নেই। খাজনা উদ্ভবের মূল কারণ অনুদ্ঘাটিত, অর্থাৎ রিকার্ডো তত্ত্বে জমির উর্বরতা পার্থক্যের জন্য খাজনা সৃষ্টিটাকে হাইলাইট করা হয়েছে, অর্থাৎ বারবার এটাকে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এখানে স্বল্পতার কারণে দিন দিন যে চাহিদা বৃদ্ধি পাচ্ছে, সীমাবদ্ধতার কারণে, অর্থাৎ ভূমির সীমাবদ্ধতার কারণে বা উপকরণের সীমাবদ্ধতার কারণেই, বা যে কোনো উপকরণ উৎপাদনে 4টি উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, যে কোনো উপকরণেই স্বল্পতার কারণেই তার অতিরিক্ত আয় সৃষ্টি হচ্ছে। তো শুধুমাত্র যে উর্বরতা পার্থক্যের জন্যই খাজনা সৃষ্টি তা না, তার অবস্থানগত কারণে হতে পারে, তারপরে তার চাহিদার কারণে হতে পারে, সেই কারণেও খাজনা সৃষ্টি হতে পারে। তাই এখানে বলা হচ্ছে যে আধুনিক অর্থনীতিবিদ মনে করেন যে শুধুমাত্র যে খাজনা উদ্ভবের যে মূল কারণ তিনি বলেছেন তার সঙ্গে এখানে সামঞ্জস্য নয়। মূল কারণ হচ্ছে চাহিদা এবং যোগান। যোগানের সীমাবদ্ধতা হলে, চাহিদা অতিরিক্ত হলে তখনই খাজনার উদ্ভব হবে। আমরা লক্ষ্য করি দেখি, দেখা যাচ্ছে পাহাড় ডালে চা বাগান, সেখান থেকে প্রচুর পরিমাণে আয় হচ্ছে, এখন প্রচুর শ্রমিক সেখানে কাজ করতেছে, এবং বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে অনুর্বর জমিকেও অধিক উৎপাদনে সক্ষম করা হচ্ছে। পানি সেচের মাধ্যমে জমিকে অধিক উৎপাদন সক্ষম করা হচ্ছে, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, শ্রম দিচ্ছে, অর্থাৎ উৎপাদন একক ইউনিট শুধু জমি থেকেই অতিরিক্ত আয় তা না, বিভিন্ন উপকরণ থেকে অতিরিক্ত আয়, বিভিন্ন উপকরণের ব্যবহারের কারণে অতিরিক্ত আয় হচ্ছে। তাই শুধু জমির উর্বরতা পার্থক্যের জন্য খাজনা সৃষ্টি হয় তা কিন্তু না। এখানে অবিনশ্বর ক্ষমতা বলে যে রিকার্ডো যে মনে করে তা কিন্তু এখানে প্রমাণিত হয়নি। অর্থাৎ যুগ যুগ ধরে একই জমিতে চাষ করা হলে যদি কোনো টেকনোলজি ব্যবহার করা না হয় উৎপাদন কমে যাবে, বরং যদি একই জমিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় দিন দিন অধিক উৎপাদন করা সম্ভব। তাই অবিনশ্বর ক্ষমতা বলে কিছু নেই। জমির উর্বরতা পার্থক্যের জন্যই খাজনা, একটু আগে আমরা যেটা বলেছি সেটা এখানে উপস্থাপন করা হয়েছে, দেখানো হয়েছে। পৃথক তত্ত্বের নিষ্প্রয়োজন, কারণ যেহেতু উৎপাদন সকল উপকরণের জন্যই খাজনা দিতে হয়, তাই জমির জন্য, জমির উর্বরতার জন্যই শুধু খাজনা, আলাদা তত্ত্বের কোনো প্রয়োজন নেই। এখানে দেখা যাচ্ছে যে জমিকে বিভিন্ন ধরনের যে উর্বরতা পার্থক্যের জন্যই শুধু যে খাজনা তা না, বিভিন্ন জমিতেই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হচ্ছে, এবং এই ফসলের অধিক উৎপাদন, কোথাও কম উৎপাদন, কোথাও দিন দিন একই রকম উৎপাদন করার কারণে কর্মসংস্থানপ্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়, চাহিদার কারণে, অবস্থানগত কারণে তারা খাজনা সৃষ্টি হতে পারে। আর এই যেহেতু জমির যোগান সীমাবদ্ধ, তাই যতই দিন যাচ্ছে মানুষের চাহিদা বাড়তেছে, তাই স্বাভাবিক কারণে খাজনার উদ্ভব হবেই। এখানে শুধুমাত্র উর্বরতা পার্থক্যের জন্যই খাজনা হয় তা কিন্তু না। আমরা লক্ষ্য করে দেখি যে এই মাঠে যতগুলো জমি আছে সবগুলো জমি কিন্তু চাষে আওতা আনা হয়েছে, কারণ এখানে কোনো জমি যে প্রথমে এক ফসল উৎপাদন হবে, পরে আরেক ফসল উৎপাদন হবে, বা আরেকটা জমিকে চাষে আওতা আনা হবে তা কিন্তু না। প্রথম উর্বর জমি, পরে অনুর্বর জমি, এরকম করা হয়নি। এখানে সকল জমি একসঙ্গেই চাষে আওতা আনা হয়েছে। তাই রিকার্ডো তত্ত্ব এখানে অবাস্তব বলে প্রমাণিত হয়েছে। এবার আমরা দেখি আজকে পাঠ শেষে আমরা কি জানতে পেরেছি। অবশ্যই তোমরা বলতে পারবে রিকার্ডো খাজনা তত্ত্বের মূল কথা কি ছিল। রিকার্ডো বলেছেন যে খাজনা হচ্ছে উৎপাদনের ওই অংশ যা জমির আদি ও অবিনশ্বর ক্ষমতা ব্যবহারের জন্য জমির মালিককে দেয়া হয়।
রিকার্ডো তত্ত্বের মূল বক্তব্য অনুসারে কয়টি কারণে খাজনার উদ্ভব হয়? 2টি কারণে। রিকার্ডো খাজনা তত্ত্বের জমি কয় ধরনের? তোমরা ইতিমধ্যে জেনেছ 3 ধরনের জমি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, উৎকৃষ্ট, মধ্যম শ্রেণী এবং নিকৃষ্ট জমি বা প্রান্তিক জমি। প্রান্তিক জমি কি? যে জমির আয় ব্যয় সমান তাকে বলা হবে প্রান্তিক জমি। অর্থাৎ উৎপাদনের ব্যয় এবং উৎপাদিত পণ্য বিক্রি করে বা ফসল বিক্রি করে যে আয় হয়, এই আয় ব্যয় সমান তখন তাকে আমরা বলি প্রান্তিক জমি। প্রান্তিক জমির খাজনার পরিমাণ কত? যেহেতু প্রান্তিক জমির আয় ব্যয় সমান, অর্থাৎ তাকে আমরা প্রান্তিক জমি বলি। আয় এবং ব্যয়ের পার্থক্য কারণেই খাজনা সৃষ্টি হয়, রিকার্ডো বলেছেন। অর্থাৎ আয় ব্যয়ের উদ্ধৃত, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাকেই খাজনা বলেছেন। যেহেতু এখানে আয় এবং ব্যয়ের পার্থক্য হচ্ছে 0, খাজনা ব্যয়, তাই খাজনার পরিমাণ হচ্ছে 0। অর্থাৎ প্রান্তিক জমির খাজনার পরিমাণ 0। এবার বাড়ি গাছটি লক্ষ্য করো। উদ্দীপক চিত্র দেওয়া আছে। লম্ব অক্ষে আয় ব্যয় এবং ভূমি অক্ষে জমির পরিমাণ বা বিভিন্ন শ্রেণীর জমি, প্রথম দ্বিতীয় শ্রেণীর জমি দেওয়া আছে। জ্ঞানমূলক কোশ্চেন, খাজনা কি? অনুধাবনমূলক প্রশ্ন, অনুবর্জিত আয় কিভাবে সৃষ্টি হয়? এটা গত লেকচারেই তোমরা জেনেছ। প্রয়োগমূলক অর্থাৎ চিত্রভিত্তিক বা উদ্দীপক রিলেটেড, প্রথম শ্রেণী খাজনা পরিমাণ নির্ণয় করো। আমরা একটু আগে বলেছিলাম, যখন চিত্র আলোচনা করছিলাম, বলছিলাম যে বিন্দুর মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আয়তক্ষেত্রগুলো মোট আয় দেখাবো। প্রথম শ্রেণীর আয়, এখানে যদি আমি বলে দিই যে ও কে এল এই পরিমাণ হচ্ছে মোট আয়, আর ব্যয় হচ্ছে ও ডি ই এ। এই আয় থেকে ব্যয় বাদ দিলে তাহলে আমাদের খাজনা কত থাকবে সেটা তোমরা নির্ণয় করবে সূত্র লিখে, তারপর এটা নির্ণয় করবে। খাজনা ইকুয়াল টু মোট আয় বিয়োগ মোট ব্যয়, এইভাবে নির্ণয় করবে। বিশ্লেষণ বা উচ্চতর দক্ষতার প্রশ্ন হচ্ছে, চিত্রে প্রদর্শিত তত্ত্বটি কি উৎপাদনের সকল উপকরণের ক্ষেত্রে প্রযোজ্য বা উৎপাদনের সকল ক্ষেত্রে প্রযোজ্য? ব্যাখ্যা করো। তোমরা এই তত্ত্বটার মূল বক্তব্য, বৈশিষ্ট্য এবং সমালোচনা ভিত্তিক এই প্রশ্নের উত্তর করতে পারবে। তোমরা এই প্রশ্নটির উত্তর রেডি করবে এবং যথাযথভাবে তৈরি করতে অবশ্যই পারবে। তোমরা যেহেতু এই পার্ট মনোযোগ সহকারে শুনেছ বা আজকের লেকচার মনোযোগ সহকারে দেখেছ এবং শুনেছ, সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করবে। তোমার যা দায়িত্ব তাই পালন করবে, যা করা উচিত তাই করবে। তাহলেই নিজের অবস্থার উন্নতি হবে, পাশাপাশি দেশ সমৃদ্ধ হবে। তাহলে তুমি ভবিষ্যতে সুনাগরিক হতে পারবে। আর এখন দেশের সুনাগরিকের অতীব প্রয়োজন, দেশ গঠনে অবশ্যই ভূমিকা রাখতে পারবে। সবাইকে ধন্যবাদ।